আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। প্রত্যাহার হচ্ছে আওয়ামী আমলের আইসিটি ও গায়েবী মামলা। ফ্যাসিবাদ বিদায় নিলেও দোসররা অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে ইসি। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। ভালো মানুষ যেন ডেভিল হান্টের শিকার না হয়, মির্জা আব্বাসের আহ্বান। স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে মন্তব্য। 13 বছরেও সাগর রুনি হত্যা মামলা শেষ করতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা মন্তব্য। পরিবর্তিত পরিস্থিতিতে সুবিচারের আশায় স্বজনরা। এবং 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবে সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 16টির মধ্যে 4টি মামলার রায় এবছরের অক্টোবরের মধ্যেই হবে বলে আশা করছেন আইন উপদেষ্টা। ব্রিফিংয়ে তিনি বলেছেন, এই মামলাগুলোতে আসামি হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রয়েছেন। পলাতক থাকলেও আইন অনুযায়ী বিচার চলবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া আইসিটি ও গায়েবী মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 300-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যালোচনা করে এখন পর্যন্ত 16টি মামলা হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এসব মামলার মধ্যে 4টি মামলার চার্জশিট এপ্রিল মাসের মধ্যে হবে। তারপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। অক্টোবরের মধ্যেই রায় হবে বলে আশা করেন আইন উপদেষ্টা। সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। আইন উপদেষ্টা বলেন, দ্রুত হলেও সব নিয়ম মেনেই বিচার হবে। শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটার সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে আইসিটি আইনে করা 396টি মামলার মধ্যে 332টি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গায়েবী 16,429টি মামলার তালিকা করা হয়েছে, যার মধ্যে 1,214টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশ ও বিদেশে নানাভাবে নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে সরকার তৎপর বলেও জানান তিনি। মিথিলা নাজরিনের রিপোর্ট। মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় বক্তারা বলেন, ব্যাপকভাবে বিচার ও প্রশাসনের সংস্কার প্রয়োজন।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, বরং আইনের আওতায় এনে বিচার করার তাগিদ দেন তারা। প্রচলিত আইনের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিচার বিভাগকে ব্যবহার না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। আমরা উচ্চ আদালতকে সরাসরি রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি। উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ছাত্রলীগের পেটোয়া বাহিনী প্রধানের কাছ থেকে ফুল দিতে দেখেছি, শুভেচ্ছা নিতে দেখেছি। এরকম একটা অদ্ভুত বিষাক্ত সময় আমরা আর কখনো দেখি নাই। সেই সময়ের পরে আমরা যে দায়িত্বটা নিয়েছি এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরে সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে বাহিনীকে আরও সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। বিচার প্রক্রিয়াকে সহজ করতে পুলিশের তথ্যকে আরও নির্ভরযোগ্য করে তোলার তাগিদও দেন তারা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কর্মশালায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান বক্তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভালো মানুষ যেন অপারেশন ডেভিল হান্টের শিকার না হয় এই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকারের আশেপাশেই শয়তান রয়েছে, তারা সচিবালয়ের মধ্যে বসেই আওয়ামী লীগের কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে বললেও হুঁশিয়ারি করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফার রূপরেখা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে মুগদা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মশালা। বিএনপির রাষ্ট্র সংস্কারে উত্থাপিত দফাগুলো তুলে ধরেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 17 বছরকে ভোট দেই নাই, আমরা যখন ভোটের অধিকার ফিরে পাই, আইনের শাসন ফিরে পাই, আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি। রাষ্ট্র প্রত্যেকটি কাঠামোকে যে ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলোকে মেরামত করে বাংলাদেশকে আবারও একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এই 31 দফার কর্মসূচি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে জাতীয় নির্বাচনের জন্য, আগে স্থানীয় নির্বাচনের জন্য নয়। এক নির্বাচন দেওয়ার জন্য কোনো প্ল্যানের মধ্যে ফেলা যায় না। অসংযুক্তির কোনো কার্যক্রম কর্মকাণ্ড আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না। আমরা এই সরকারকে সার্বিক সহযোগিতা যাব একটি প্রপার নির্বাচন করার জন্য, একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য আমরা সহযোগিতা দিয়ে যাব। সরকারের আশেপাশে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত তারাই আসল ডেভিড মন্তব্য করেন তিনি। সরকার টিকে যেন আবার ভালো শিকার না হয়ে যায়, সরকার শিকার করার জন্য ভয় জমায় ঘোরা করার কি ভাই, সরকার তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ গত 17 বছরে সরকার রন্ধে রন্ধে এই সমস্ত লোকগুলোকে বসিয়ে গেছে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা আব্বাস। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, ভোটের জন্য বড় কোনো চ্যালেঞ্জ তারা দেখছেন না। উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বাংলাদেশে অন্যতম সেরা নির্বাচনের প্রত্যাশার কথা জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। রাষ্ট্রীয় পর্যায়ে বড় ব্যর্থতার কারণে 13 বছরেও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করা যায়নি বলে অভিযোগ করেছেন বাদীপক্ষের আইনজীবী। তবে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। নিহত সাংবাদিক রুনির ভাইয়ের দাবি, পতিত সরকারের সংশ্লিষ্টতার কারণে তদন্ত কাজ এগোয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে বিচার পাওয়ার আশা করছেন তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে এ পর্যন্ত 116 বার সময় নেওয়া হয়েছে। এর আগে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে পিবিআইকে দেওয়া হয়। এখন এই হত্যা ঘটনায় ডিএনএ প্রতিবেদন পাওয়া সন্দেহভাজন 2 ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে নিহত সাংবাদিক রনির ভাই রোমেল ও ছেলে মেঘ হাইকোর্টে আসেন। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। যেহেতু সবকিছুই পরিবর্তন হয়েছে, কিছুটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে। আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। মামলার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন বাদীর আইনজীবী। 13 বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমরা মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে একটি বড় ধরনের ব্যর্থতার ফল। বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি, এই মর্মেও কিছু তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রনি। সে সময় তারা পৃথক 2টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন। মাজহরুল মান্না, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচারের দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছেন তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার 1 যুগ পেরোলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি এলিট ফোর্স র্যাব। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তদন্ত করতে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। 6 মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হত্যার 13তম বার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিক্ষোভ সমাবেশে তদন্ত কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন সাংবাদিক নেতারা। সাগর রনি হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেদিন হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য আমাদের কয়েকজন সিনিয়র সহকর্মী বন্ধু আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল তৈরি করে সাংবাদিক হত্যার বিচার করতে হবে। এই বিচার না করার পিছনে যারা ভূমিকা পালন করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তিনি বললেন কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তার নয়। আমরা সেদিন ধরে নিয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার আমলে সাগর রনি হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো না। যে ফ্যাসিস্টরা সাগর রনি হত্যা করেছিল তারা এই সময় ক্ষেপণ করেছে, কিন্তু শুধু তাদের নাম আসবে এই কারণে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। আগামী 2রা মার্চ মামলার তদন্তের অগ্রগতি জানাতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। অগ্রগতি সন্তোষজনক না হলে সংগ্রাম কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলায় এসেছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু 40। প্রকাশনা উৎসবে শিশু সাহিত্যের ছোট কাকু 40 বইটির গুরুত্ব তুলে ধরেন গুণীজনরা। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের শিশু সাহিত্যের জনপ্রিয় নাম ছোট কাকু। বহু বছর ধরে ব্যতিক্রমী এই গোয়েন্দা সিরিজটি লিখে আসছেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যার গল্প অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ ছোট কাকু সমানভাবে সফল। এরই ধারাবাহিকতায় ছোট কাকুর সাফল্যে যুক্ত হল নতুন পালক। অমর একুশে বইমেলা ঘিরে ছোট কাকুর 40টি গল্পের সংকলন নিয়ে প্রকাশ পেল বই ছোট কাকু 40। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির প্রকাশনা উৎসবে অংশ নেন ছোট কাকু খ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছোট কাকু 40 যে সম্ভব এবং এত বড় একটি প্রকাশনা যে সম্ভব, সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন অন্য প্রকাশ। জন্য আমি অন্য প্রকাশকে অভিনন্দন জানাই। আজকে বাংলাদেশে ছোট কাকু সাগরের কলমে একটি বিশেষ চরিত্র হয়ে উঠেছে।
কেউ বলতে পারেন ফরিদুর সাগর, চ্যানেল আই, এক সূত্রে গাথা, সেই জন্যে এখানে ছোট কাকু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে শুধু এটা লেখা না, আমরা জানি বলেই এই কথাটা বলছি যে ফরিদুর সাগরের এটি এই ছোট কাকু বা আমি যে অভিনয় করি যে ছোট কাকু সিরিজে, এই দুটো শুধু কিন্তু সাহিত্য এবং নাটক নয়, এটা আমাদের একটা মিশন। আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ মান প্রোডাকশন করার। সেটা কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু সবাই যেভাবে প্রশংসা করলেন আমাদের ভালো লেগেছে। আয়োজনে বিশিষ্টজনেরা বাংলাদেশের শিশু সাহিত্যে ছোট কাকুর গুরুত্ব তুলে ধরেন। যারা এই অনুষ্ঠান দেখছেন, ছোট কাকুর এই 40 ছোট কাকু, আমি নির্দ্বিধায় বলতে পারি আজকের এই বছরে বাংলা একাডেমির বইমেলায় শুধু না, বাংলা সাহিত্যের মধ্যে বড় একটি অর্জন উদ্ধৃত হলো আমাদের এখানে। আমরা দাবি করব যে আরো সামনের যে 40 ছোট কাকু হবে কিংবা 41 ছোট কাকু হবে, সেটা কভার করবেন আফজাল হোসেন। দীর্ঘ ধারাবাহিকতায় 40টি বই ছোটদের জন্য রচিত হয়েছে, এমন কোনো ইতিহাস নেই। 21শে বইমেলায় অন্যপ্রকাশ প্যাভিলিয়ন 23-এ এই বইটি পাবেন সাহিত্যপ্রেমীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস ফেব্রুয়ারি। মায়ের ভাষার জন্য ছাত্ররা বুকের রক্ত দেবার পর 1952 সালের 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে মেডিকেল শিক্ষার্থীরা তৈরি করেছিলেন স্মৃতিস্তম্ভ। আর কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1956 সালের 21শে ফেব্রুয়ারি। শহীদ মিনারের ইতিহাস নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবি জানানোয় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে পুলিশ। ভাষা শহীদদের স্মরণে দ্রুতই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের হোস্টেল প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ তৈরি করেন, যার উচ্চতা ছিল 10 ফুট আর প্রস্থে ছিল 6 ফুট। এটিই ছিল প্রথম শহীদ মিনার। 26শে ফেব্রুয়ারি সকাল 10টার দিকে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন শহীদ মিনারটি উদ্বোধন করেন। যেদিন ভাষা শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয়, সেদিনই পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনী ঢাকা মেডিকেল ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং শহীদ মিনার ভেঙে দেয়। এ নিয়ে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয় শুধু শহীদ মিনার ভেঙে ফেলায় নয়, প্রায় 30 জন শিক্ষার্থীকে গ্রেফতারও করা হয়েছে। পরবর্তীতে ঢাকা কলেজেও একটি শহীদ মিনার নির্মাণ করা হলে পাকিস্তান সরকার তা ভেঙে ফেলে। ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণের যেখানে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, সেখানে আবার একটি শহীদ মিনার তৈরি করা হয়। পরবর্তীতে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার পর হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1963 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম নতুন শহীদ মিনার উদ্বোধন করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে বইমেলার 11তম দিনে এসেছে কিশোর থ্রিলার ও কাব্যগ্রন্থ সহ নতুন নতুন বই। অন্য প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু 40। বইমেলায় মঙ্গলবারও ছিল বই প্রেমীদের ভিড়। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। অমর একুশে বইমেলায় এসেছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের 40টি বই এক খণ্ডে। নতুন এই সংকলন নিয়ে বই প্রেমীদের আগ্রহ ছিল যথেষ্ট। আমরা দিন দিন বড় হচ্ছি, কিন্তু আমাদের ছোটবেলা এখনো ওই চলছেই, তো এই কারণে আমার এই বইটা অনেক ভালো লেগেছে। ছোট কাকু সবচেয়ে মজার বিষয় 40টি উল্লেখযোগ্য জেলায় এর কাহিনী বিস্তৃত, তো আমরা খুবই আনন্দিত। আমি জানি না বাংলা ভাষায় এর আগে এত বড় কররবে এত বড় সাইজে কোনো বই বেরোচ্ছে কিনা। এটা আমি মনে করি বাংলা ভাষার জন্য আমাদের জন্য একটা ইতিহাসে থাকবে। আর এই বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যারা লেখালেখি করবেন বাচ্চাদের সাহিত্য নিয়ে, তাদের জন্য রেফারেন্স হিসেবে ভালো কাজ করবে। মোড়ক উন্মোচন মঞ্চে প্রকাশিত হয়েছে রিপতি বিশ্বাসের নতুন বই। বইটার নাম ভালোবাসার উজানো গাঙে। এটা একটা গল্পের বই। এখানে 15টা গল্প আছে। পাঠকের সব শ্রেণীর পাঠকেরই আশা করি ভালো লাগবে, এবং গল্পগুলোর মধ্যে কিছু না কিছু মেসেজ আছে। কিশোর গল্প, ভৌতিক গল্প, কবিতা ও উপন্যাস প্রকাশ করেছেন লেখকরা। জানিয়েছেন এবারের বইমেলায় তাদের
অংশগ্রহণের কথা। ভিন্ন একটা রহস্যময় গ্রন্থ নিয়ে তৈরি করা হয়েছে, পাঠকেরা আশা করি আকৃষ্ট করবে। এবার আমার যে বইটা বেরিয়েছে এটা 7ম বই বলছি, কারণ আমার মানে কাব্যগ্রন্থ আছে কয়েকটা এবং এইটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত কথা। প্রত্যেকটা গল্পের পেছনে ওর নিচে ওর সাথে ইংরেজি অনুবাদটুকু থাকবে। তো আমি সেই হিসেবে এবারকার বইটা আমি বের করেছি স্তননের সিম্ফনি। এটা হলো ওই যে মানে স্তনন বলতে কান্না বলেন, আক্ষেপ বলেন, আর সিম্ফনি তো রোল বলেন, আর যা বলে কান্নার রোল আর কি, মানে ব্যাপারটা এরকম আর কি। এবারের বইমেলাটা আমার জীবনের একটা অনেক বড় একটা পাওয়া। আমার এবার প্রথম একক কাব্যগ্রন্থ বের হলো। 11তম দিন শেষে অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা 800 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ সহ জাতীয় দলের তারকারা। অফিসিয়াল অনুশীলনের 4র্থ দিনে ফ্লাড লাইটের আলোতে এ অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিপিএল এর পরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হলেও বিশ্রামে ছিলেন ফরচুন বরিশালের জাতীয় দলের সদস্য সহ অন্য তারকারা। অনুশীলনের শুরুতে বাংলাদেশ দলের ফিটনেস নিয়ে কাজ করলেও পরে ম্যাচ সিনারিওতে ব্যাটিং বোলিং এর অনুশীলন সারে। এ সময় হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলে বাংলাদেশের মিশন শুরু হবে 19 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই গ্রুপে বাংলাদেশের পরের 2 ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের সঙ্গে। ফিক্সিং এর দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-20 বিশ্বকাপের ম্যাচে দুর্নীতির চেষ্টার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। 2 বছরের তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইসিসি থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হয় সোহেলিকে। আইসিসির অ্যান্টি করাপশন কোডের 5টি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করায় এবছরের 10 ফেব্রুয়ারি থেকে সোহেলির নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের সদস্যকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্পট ফিক্সিং এর প্রস্তাব দেন সোহেলি। তবে সেই নারী ক্রিকেটার ফিক্সিং এর প্রস্তাবে রাজি না হয়ে টিম ম্যানেজমেন্টের সহায়তায় আইসিসির দুর্নীতি দমন বিভাগে জানান। 2 ক্রিকেটারের সেই কথোপকথনের অডিও ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের হয়ে সোহেলি সবশেষ ম্যাচ খেলেছেন 2022 সালে। সব মিলিয়ে 2টি টি-20 ও 13টি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন 11টি, ব্যাট হাতে করেছেন 6 রান। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশি স্পোর্টস ব্র্যান্ড দৌড়। এই প্রথম দীর্ঘমেয়াদে কিট স্পন্সর পেল বাফুফে। প্রতিষ্ঠানটির সাথে 2 বছরের চুক্তি হয়েছে। মঙ্গলবার বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তিটি সই হয়। বাফুফে সভাপতি বলেছেন, ভবিষ্যতে মার্চেন্ডাইজিং করে জাতীয় দলের জার্সি বিক্রির পরিকল্পনা রয়েছে। তো আজকের যাত্রা শুরু হচ্ছে যে আমরা বিদেশে এখন আমাদের কিট পার্টা থেকে নিয়ে যাব। আমরা লাগলে অন্য এমএদেরকে মেন অ্যাসোসিয়েশনকে স্পন্সর করব বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব। ইতিমধ্যে আমরা প্রোগ্রেস করেছিলাম যে আমাদের জার্সি লঞ্চ হলেই আমরা বিভিন্ন ক্লাবদেরকে বিভিন্ন ন্যাশনাল টিমদেরকে ইনফর্ম করে রাখবো যে আমাদের দেশের ব্র্যান্ড কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে। এবার অন্যান্য খবর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তৈরি পোশাক খাতে পানি ও জ্বালানি একটি বড় অনুষঙ্গ। পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাওয়ায় এবং বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ থাকায় এগুলো ব্যবহারের সাশ্রয়ী ও পুনঃব্যবহারের দিকে নজর দিতে হবে। যারা নিয়ম পালন করবে সরকার তাদের প্রণোদনা দেবে বলেও জানান উপদেষ্টা। তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ ও নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় সাস্টেইনেবল অ্যাপারেল ফোরাম 2025-এর অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নেদারল্যান্ডস দূতাবাসের হেড অফ মিশন আন্দ্রে কার্স্টেন্স সহ অন্যরা বক্তৃতা করেন।
As garment sector is a water intensive sector, it is very, very important that they choose production processes that are less water intensive, and they ensure that they reuse the water and do not create extra pressure on the aquifer. The government will definitely give incentive for recycling activities, so we want to engage with our business leaders to ensure that they use less water and they recycle and reuse their water. প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ব্যাংকের নালিশের কারণে ব্যাংকটির কর্মকর্তাদের দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান ও মামলার তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানকে প্রত্যাহারে অনুসন্ধান তদন্ত বিঘ্নিত হবে না বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি প্রকাশের কারণে সোমবার তাকে দপ্তর বদল সহ কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও দুদক এই দুই প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটির ডিজি। দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া কাজী সাইমুজ্জামানের বিভিন্ন মন্তব্যের বিষয়ে আপত্তি জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহিদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না তৈরি হয়, আমরা সবাই বাংলাদেশ ব্যাংক এবং আমাদের দুর্নীতি দমন কমিশন সহ আর অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সবাই কিন্তু দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতি দমনে সমন্বিতভাবে আমরা সবাই কাজ করছি। দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি যেন না হয়, কোনো যেন বিতর্কের কোনো অবকাশ না থাকে, সেই কারণে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আমাদের কর্মকর্তাকে আমরা বলেছি প্রত্যাহার করেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম যেভাবে আছে অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে। এটা কর্মকর্তা পরিবর্তন হবে, কিন্তু অনুসন্ধানে চলমান আছে, সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবেন। জুলাই গণহত্যার মামলায় গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে গ্রেফতারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। জাবেদ ইকবালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা এলাকায় হত্যাযজ্ঞ চালানোর প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। দুপাশে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদী পর্যটনের আরেক আকর্ষণ, সেই সাথে বৈচিত্র্যময় পাহাড়ি মানুষের জীবন আচার দেখার সুযোগ। সব মিলিয়ে লামার এমন প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। লামা ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। চাঁদের গাড়িতে পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে চলা, পরবর্তী গন্তব্য মাতামুহুরী নদী। লামার বাজার ঘেঁষে বয়ে গেছে পাহাড়ি কন্যা স্রোতস্বিনী মাতামুহুরী। নৌকায় স্বচ্ছ জলে এগিয়ে চলেন পর্যটকরা। নদীর বাঁকে বাঁকে প্রকৃতির অপার সৌন্দর্য, পাড়ে দেখা মেলে নানা রঙের রিসোর্ট। এই নদীর উৎপত্তি বান্দরবানের লামার মাইবার পর্বত থেকে। প্রকৃতিকে ঠিক রেখে লামার সম্ভাবনাময় পর্যটন শিল্প যেন গড়ে ওঠে এক আলোচনায়, সে কথা জানালো পর্যটন সংগঠন ও স্থানীয় প্রশাসন। একটি পর্যটন সংগঠন হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, তার এক নাম্বার উপাদান হলো আকর্ষণ, যেটা লামাতে বিদ্যমান। লামার এই পাহাড়গুলো কিন্তু প্রচুর পাহাড়, কিন্তু সেভাবে সবুজ নয়। এখানে বনায়নের মাধ্যমে সবুজ করা যেতে পারে। লামা জায়গাটা ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে যেখানে কমিউনিকেশন ভালো,
যেখান থেকে খুব কাছে কক্সবাজার এবং চাইলে আলীকদম গাইডদের মাধ্যমে ঘুরে আসা যায়। আবার লামার নিজস্ব যে সম্ভাবনা সেটা অপার। লামায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ভিন্ন ধারার জীবনাচার দেখার সুযোগ মেলে পর্যটকদের। মারমাপাড়া গিয়েও কাটল কিছুটা সময়। মাঝুরক মান্না, চ্যানেল আই, বান্দরবান। এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী শনিবার দুপুরের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে। তিনি বলেন গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হওয়া উচিত। এ বিষয়ে তিনি একটি প্রস্তাব দেবেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এর আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় জিম্মি বিনিময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হামাস। এর প্রতিক্রিয়া থেকেই ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। ইসরায়েলি প্রশাসন ছুটি বাতিল করে গাজা উপত্যকায় সেনাবাহিনী বৃদ্ধির ঘোষণার পর রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। গাজায় বাজে আবহাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বসবাস করায় তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে 10 ফেব্রুয়ারি আসতে যাচ্ছে চলচ্চিত্র আগন্তুক। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকেই। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবার জানাবো কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ায় গাইবান্ধায় সরিষার ফলন ভালো হয়েছে। আমন ও বোরো আবাদের মাঝামাঝি সময়ে 60 দিনের মধ্যেই বাড়তি ফসল হিসেবে স্বল্পমেয়াদী সরিষা চাষ করছেন কৃষক। এতে ভোজ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্যে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধায় চলতি মৌসুমে বাড়ি 14, 15, 17 ও 18 এবং বিনা 4, 5, 9 জাতের সরিষা চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ায় সরিষার ফলন বেশ ভালো হয়েছে। তবে জমির পরিমাণ কম থাকায় এবছর জেলায় 18,215 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে 16,554 হেক্টর জমিতে। আমাদের অঞ্চলের সরিষাটা খুবই ভালো, এটা ধান কাটার পরই আবারটা খুব ভালো হয় আর কি। আবহাওয়া মোটামুটি ভালো আছে, সরিষার ফসলও ভালো হয়েছে, আর সরিষা এবার বাজারও ইনশাআল্লাহ ভালো থাকবে। সরিষা চাষে খরচ কম হওয়ায় একে লাভজনক ফসল বলছেন কৃষক। সরিষা চাষের মাধ্যমে যে সারগুলো আমরা দিই, এটা মাটিটা আমি মনে করি এটা উর্বর হয়ে থাকে, তৈরি হয়ে থাকে অর্ধেক। পরে একটু পানি দিয়ে 2 চাষ দিলে দেখা যাবে যে জমি ইরি গাড়ার মতো অবস্থা হয়ে গেছে। আমনের মাঝখানে ফসলটা লাভজনক আর ফসলটা ভালো। জেলায় সরিষার চাষ বাড়াতে প্রণোদনার আওতায় উন্নত বীজ, প্রযুক্তিগত ধারণা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরিষা চাষ করলে কৃষকের অনেক লাভ। আমরা যদি বলি এটা বলা হয় ফাউ ফসল, অর্থাৎ 3টা ফসল পাওয়ার পরও 4র্থ ফসল হিসেবে সরিষা পাওয়া যায়। অর্থাৎ বোরোর আগে যদি সরিষা করে তাহলে সে বোরো পাবে এবং তারা লাভজনক উপায়ে এইখান থেকে সরিষাও পাবে, বোরোর কোনো ক্ষতি হবে না। সরিষা চাষে নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বাড়াতে পারলে দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার জানাবো প্রকৃতি সংবাদ। তারুণ্যের শক্তি, উদ্যম এবং উদ্যোগী চেতনাকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব টেকসই দেশ বিনির্মাণে শরীয়তপুরে চলছে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা। পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা দিতে বিচিত্র খাবার ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তরুণরা। তরুণদের উদ্বুদ্ধকরণে দেশের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা আয়োজকদের। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন কিংবা অসাধ্য সাধনে অমিত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে তথ্য প্রযুক্তি।
নানা উদ্ভাবনে বিশ্বের পাশাপাশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশও। প্রযুক্তির নেতিবাচক ব্যবহারে তরুণদের মাঝে বেড়েছে অপরাধ ও মাদকাসক্তির প্রবণতা। তরুণ প্রজন্মকে জনশক্তিতে পরিণত করতে শরীয়তপুরের জেলা শিল্পকলা একাডেমিতে উদ্যোক্তা মেলার অবতারণা। 30টি স্টলে বাহারি খাবারের পাশাপাশি মিলছে হস্তশিল্প, মাটির তৈজসপত্র সহ পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য। তারুণ্যের মেলার মধ্য দিয়ে বাংলাদেশের যুবকরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর হবে। দেশের পরিবেশ বান্ধব সমৃদ্ধির নিশ্চিতে তরুণদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান বিশিষ্টজনদের। তারা কর্মমুখী হবে, তারা তাদের ভবিষ্যৎ রচনা করার জন্য উৎসাহী হবে। বিভিন্ন রকমের মাদকাসক্তি এবং অন্যান্য আসক্তি থেকে বেরিয়ে এসে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। এমন উদ্যোগ তরুণদের কর্মমুখী করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এর ফলে তরুণদের যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং একই সাথে কিশোর অপরাধ বা কিশোর গ্যাং কালচার এই সমস্ত অপরাধ থেকে তাদেরকে দূরে রাখা যাবে। এখানকার যুব সমাজ যারা রয়েছে তারা যদি উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টায় থাকে, তারা কিন্তু নিজেদের আত্মকর্মসংস্থান যেমন তারা নিশ্চিত করতে পারে, তেমনি একই সাথে তাদের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে। টেকসই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে তরুণ ও যুবাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা ও উদ্যোগী হওয়ার তাগিদ সচেতন মহলের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপর শুল্ক বাড়িয়ে 25% নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ সংক্রান্ত আদেশে তিনি বলেন, কোনো ব্যতিক্রম বা ছাড় ব্যতীত এ আদেশ কার্যকর হবে। ট্রাম্প আশা করছেন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত শিল্পগুলোর জন্য সহায়ক হবে। এই শুল্ক কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা লাখ লাখ টন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর প্রযোজ্য হবে। হোয়াইট হাউসে শুল্ক আদেশে সইয়ের সময় ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে এমন দেশগুলোর বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস পেলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিতরা। শাহবাগে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে বলেন, পরীক্ষায় অকৃতকার্য 31 জনের রিটের কারণে সুপারিশপ্রাপ্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জনের নিয়োগ বাতিল করায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। তারা অভিযোগ করেন, জাল সনদ, ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মে নিবন্ধনে পাশ করা সত্ত্বেও তাদের নিয়োগ দেয়া হচ্ছে না। আগামী 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আঞ্চলিক সংস্থা বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে জানান, একই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে ইউনূস মোদী দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি মহাসচিব। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাবের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যাই ঘটুক, বিমস্টেক তার মতো করে কার্যক্রম চালায়। Summits do provide an opportunity for leaders to engage in conversations, both collectively at the BIMSTEC platforms but also bilaterally. But it's up to the leaders and the member states to decide what kind of bilaterals they would have because it's their prerogative. All the member states have confirmed that they will be participating in this summit. And the date is decided and announced only after we have the confirmation from all the member states. দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে প্রাণী রোগের টিকা রপ্তানি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এলএসডি নিয়ে খামারিদের সচেতন করার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে এলএসডি ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে এলএসডি ভ্যাকসিন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও
ট্রান্সবাউন্ডারি অ্যানিমাল ডিজিজ রিসার্চ সেন্টারের প্রধান ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। এ সময় একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক ও ভ্যাকসিনটির প্রোডাকশন ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। দেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন অভিযাত্রায় একটি প্রধান চ্যালেঞ্জ তামাক নিয়ন্ত্রণ। এই অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে দেশে কাজ করছে এমন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন বক্তারা। উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রাম শাহিনুল আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। রিয়েল এস্টেট কোম্পানি ট্রপিক্যাল হোমস তাদের 30 বছরের সাফল্য উদযাপন করেছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই বিশেষ আয়োজনে কোম্পানিটি দেশের প্রথম 45 তলা বাণিজ্যিক ভবন টিএ টাওয়ারের ডামি প্রদর্শন করে। আয়োজকরা জানান টিএ টাওয়ার হবে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। এখানে থাকবে আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিলাসবহুল হোটেল, মসজিদ, ইনডোর গেমিং জোন, সুইমিং পুল এবং ছাদে হেলিপ্যাড। কোম্পানির চেয়ারম্যান তানভীর রেজা এবং ম্যানেজিং ডিরেক্টর শেখ রবিউল হক সহ রিয়েল এস্টেট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যাংকিং সেক্টরের শীর্ষ কর্মকর্তা ও কর্পোরেট ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন সৌদি বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সাথে বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সৌদি মন্ত্রী বাংলাদেশের প্রতি সৌদি আরবের দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন। এ সময় মিশন উপপ্রধান এস.এম. নাজমুল হাসান সহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানাবো খেলার খবর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের 4টি মামলার রায় অক্টোবরের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। প্রত্যাহার হচ্ছে আওয়ামী আমলের আইসিটি ও গায়েবী মামলা। ফাঁসিবাদ বিদায় নিলেও দোসররা অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতিতে ইসি। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন নিয়ে আশাবাদী ইউএনডিপি। ভালো মানুষ যেন ডেভিল হান্টের শিকার না হয়, মির্জা আব্বাসের আহ্বান। স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগ ষড়যন্ত্রের সুযোগ পাবে মন্তব্য। 13 বছরেও সাগররুনি হত্যা মামলা শেষ করতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা মন্তব্য। পরিবর্তিত পরিস্থিতিতে সুবিচারের আশায় স্বজনরা। এবং 21শে বইমেলায় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সিরিজের সংকলন ছোট কাকু 40 প্রকাশনা উৎসবে সাহিত্যে অবদান নিয়ে আলোচনা। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।